অপহৃত ৬ মেইতি নারী শিশুর মরদেহ উদ্ধারের পর আবারও অগ্নিগর্ভ ভারতের মণিপুর রাজ্য। মন্ত্রী বিধায়কদের বাসভবনে আগুন, কারফিউ জারি। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হামলা। ২টি বোমা ছোড়া হলেও বাসায় ছিল না পরিবারের কেউই। পেরুতে বাইডেন জিনপিং বৈঠক। ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে দৃঢ় প্রত্যয় চীনের প্রেসিডেন্টের। সীমারেখা অতিক্রম না করতে ওয়াশিংটনের প্রতি সতর্কতা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ব্যাপক সহিংসতায় আবার উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। অপহৃত ৬ মেইতি নারী ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ ছড়ায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে। গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ সহ স্থানীয় রাজনীতিকদের বাসভবনেও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয়েছে আর বন্ধ করা হয় মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ঘটনার শুরু গেল সোমবার। মণিপুরের জিরিবাম থেকে নিখোঁজ হন মেইতেই সম্প্রদায়ের ৬ নারী ও শিশু, যাদের অপহরণ করে কুকি বিচ্ছিন্নতাবাদীরা। শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয় তাদের মরদেহ। এ ঘটনার পর থেকেই উত্তপ্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটি। প্রতিবাদে তুমুল বিক্ষোভ হয় প্রাদেশিক রাজধানী ইম্ফল সহ বিভিন্ন স্থানে। মন্ত্রী এবং বিধায়কদের বাড়ি অবরুদ্ধ করে চলে বিক্ষোভ। ছোড়া হয় ইটপাটকেল, এক পর্যায়ে আগুনও দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তায় নিয়োজিতদের সাথে হয় তুমুল সংঘর্ষ। মূল সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এ সময় আটক করা হয় অন্তত ২৩ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় রাজ্যের সবচেয়ে সহিংসতাপ্রবণ ৩ জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থাওবাল সহ কয়েকটি জেলায়। ৭ জেলায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। দেয়া হয়েছে নিরাপত্তাজনিত একাধিক বিধিনিষেধ। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্বের জেরে কয়েক মাস ধরে উত্তাল মণিপুর। গেল বছরের মে থেকে চলতি মাস পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন ২৫০রও বেশি মানুষ। বাস্তুচ্যুত মিয়ানমার সীমান্ত ঘেঁষা রাজ্যটির প্রায় ৬০,০০০ বাসিন্দা। অনিক রহমান, যমুনা নিউজ। এক মাসের মাথায় আবারও হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন। শনিবার পরপর ২টি বোমা আঘাত এনেছে বাড়ির বাগানে এবং হামলার সময় বাড়িতে ছিলেন না নেতানিয়াহু ও তার পরিবার। ক্ষয়ক্ষতির তথ্য না মিললেও এই ঘটনাকে বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। ৩ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে গেল মাসে বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালায় আঘাত এনেছিল মনুষ্যবিহীন আকাশযানটি। বাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সে সময় বাড়িতে ছিলেন না নেতানিয়াহু কিংবা তার পরিবার। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন। ২টি বোমা আঘাত এনেছে বাড়ির বাগানের অংশে। এবারও হামলার সময় ফাঁকা ছিল বাড়ি। হামলার ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে তেল আবিব। তীব্র ক্ষোভ জানিয়েছেন নেতানিয়াহু প্রশাসনের মন্ত্রীরা। এক্স হ্যান্ডেলে দেয়া বার্তায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সব সীমা অতিক্রম করেছে হামলার এই ঘটনা। অক্টোবরে নিজ বাড়িতে হামলার পর থেকেই প্রাণ নিয়ে শঙ্কিত ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলার ভয়ে বেশিরভাগ সময় বাংকারে কাটাচ্ছেন তিনি। অফিসও করেন মাটির নিচের সুরক্ষিত কামরায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে আগ্রাসন চলছে। শনিবার হামলায় আরও ৫১ জনের প্রাণ গেছে। রাফায় বুরেজি শরণার্থী শিবিরে বোমা বর্ষণে শিশুসহ কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। বহু মানুষ আহত হয়েছে। উত্তরের সাথী শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা বর্ষণে হতাহতের শিকার হয়েছেন অনেকেই। আর কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিও সেখানে ঠাঁই নিয়েছে। বড় ধরনের হামলা হয়েছে বেইত লাহিয়া, বেইত হানুন ও জাবালিয়ায়। গাজায় এক বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে ৪৩,৭০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত উপত্যকার প্রায় সব মানুষ।
অব্যাহত রয়েছে ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা। গেল 24 ঘন্টায় দক্ষিণ লেবাননে কমপক্ষে 145 বার বিমান হামলা চালিয়েছে আইডিএফ। রাজধানী বৈরুতের দাহি এলাকাতেও সপ্তাহব্যাপী অভিযানে হামলা হয়েছে অন্তত 50 বার। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। হাইফা ও কারমেল অঞ্চলে আইডিএফের সামরিক ঘাঁটি ধ্বংসেরও দাবি করেছে গোষ্ঠীটি। এলাকা খালি করার নির্দেশ দেওয়ার কিছু সময়ের মধ্যেই বৈরুতের দক্ষিণে দাহিয়া শহরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। গত 24 ঘন্টায় 145 বার হামলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। এক সপ্তাহে শুধুমাত্র দাহিয়েতেই অন্তত 50 বার আগ্রাসন চালিয়েছে তেল আবিব। সম্প্রতি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য লিখিত প্রস্তাব দিলেও বাস্তবতা ভিন্ন। হিজবুল্লাহর ঘাঁটি ও অস্ত্রাগার রয়েছে এমন অজুহাতে লেবাননের টায়ার শহর সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকায়ও তাণ্ডব চালায় আইডিএফ। নাবাতিয়ের আরব সেলিম গ্রামে নিহত হয় একই পরিবারের 7 সদস্য। টানা হামলায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ লেবানিজরা। নতুন করে হারিত্রিক এলাকায় বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। কিছুই বের করে আনতে পারিনি। গতকাল ঘরে ছিলাম, আজ এখানে। আমার দাদার আমলের বাড়ি ছিল এটা। এখানে যারা থাকে সবাই সাধারণ মানুষ। আমরা 4 পুরুষ ধরে এখানে বসবাস করি। কখনো কোনো সামরিক কর্মকাণ্ড এই এলাকায় হয়নি। এখন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছি। এগুলো ইসরায়েলি আগ্রাসন আর নির্মমতার প্রমাণ। নিরস্ত্র মানুষের উপর সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখাচ্ছে তারা। আইডিএফের সাথে বিভিন্ন ফ্রন্ট ছাড়াও আকাশপথেও তুমুল লড়াইয়ের দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহর ছোড়ার রকেটে ধ্বংস হয়েছে একটি সিনাগগ। অন্তত 5 ইসরায়েলি নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। হাইফা ও কারমেল এলাকায় ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে লেবাননের দক্ষিণের শামা এলাকায় হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয় স্থল অভিযানে থাকা ইসরায়েলি সেনারা। সেখানে গাইডেড মিসাইল ব্যবহার করে ধ্বংস করা হয়েছে আইডিএফের সামরিক ট্যাঙ্ক। 30 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে মৃত্যু হয়েছে অন্তত 47 ইসরায়েলি সেনার। আর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 3000-এর বেশি লেবানিজের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা এবং ধনকুবের এলন মাস্কের সাথে বৈঠকের বিষয়টি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এতে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সাথে এলন মাস্কের বৈঠক নিয়ে বেশ কিছু মার্কিন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, যার কোনো সত্যতা নেই। আর মার্কিন গণমাধ্যম এ ধরনের তথ্যকে গুরুত্ব দেয়া বিস্ময়ও প্রকাশ করে তেহরান। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাস্কের আহ্বানে ইরানি রাষ্ট্রদূত আমির সাইদের নিউ ইয়র্কের বাসভবনে বৈঠক হয়। দুই দেশে উত্তেজনা কমানো ইস্যুতেই আলোচনা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে চীনের সার্বভৌমত্ব ইস্যুতে সীমারেখা অতিক্রম না করতেও ওয়াশিংটনের প্রতি সতর্কতা জানান জিনপিং। এপেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া এই বৈঠকে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। 7 মাসের ব্যবধানে আবারও মুখোমুখি বিশ্বের 2 পরাশক্তি রাষ্ট্রের প্রধান। এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পেরুর রাজধানী লিমায় অবস্থান করছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শনিবার সাইডলাইনে বৈঠকে বসেন জো বাইডেন এবং শি জিনপিং। এ সময় সাইবার অপরাধ, বাণিজ্য, রাশিয়া ইউক্রেন সংঘাত এবং চীনের সার্বভৌমত্ব ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। তবে স্বভাবতই সবচেয়ে বেশি গুরুত্ব পায় নতুন নেতৃত্বের অধীনে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কের ইস্যুটি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। ওয়াশিংটনের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বেইজিং। এতে আমাদের লক্ষ্য অপরিবর্তিত থাকবে। নিজেদের মধ্যে সহযোগিতার পরিধি বাড়াতে নতুন প্রশাসনের সাথে কাজ করতে চাই আমরা। দুই দেশের মধ্যেকার বিবাদ সংঘাতের দিকে চলে যাওয়ার শঙ্কাও করা হয়। আলোচনা হয় পরমাণু সংঘাত ইস্যুতে। দুটি সুপার পাওয়ারের মধ্যকার প্রতিযোগিতা যুদ্ধের দিকে নেওয়া অনুচিত। এই প্রতিযোগিতাকে আমরা একটি সংঘাতের দিকে নিয়ে যেতে পারি না। আমাদের মধ্যে সমঝোতা ও সহমর্মিতার সম্পর্ক থাকা সম্ভব। গেল 4 বছরে এটার প্রমাণও পেয়েছি।
নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় আসলে চীনের ওপর বর্ধিত করারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার জয়ের পর স্বভাবতই চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির শঙ্কা দেখা দেয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় আধা সামরিক বাহিনীর কমপক্ষে 7 সদস্য নিহত হয়েছেন। শনিবারের এই হামলায় আরও 18 জন আহত হয়েছেন। এর মধ্যে দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। কর্তৃপক্ষ জানায় কালাত জেলায় এই হামলা হয়েছে। আর স্থানীয় সময় ভোরের দিকে হামলা চালায় অস্ত্রধারীরা। ভারী অস্ত্র থেকে গুলির পাশাপাশি গ্রেনেডও ছোড়া হয়। হামলার পরপরই এলাকাটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তল্লাশি চালানো হয় গোটা এলাকায়। এদিকে হামলায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার সফলভাবে দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো ভারত। শনিবার ওড়িশার একটি দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি, আর যা ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDOর নির্মিত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের পেলোড বহনে সক্ষম, যার পাল্লা আনুমানিক 1500 কিলোমিটার। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য এটি তৈরি করা হয়েছে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সহ মিসাইল উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা। নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ কোবিন্দ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর শিগগিরই শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমন আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে যে ফোনালাপ হয়েছে তাতে গঠনমূলক মতবিনিময় হয়েছে তাদের মধ্যে। ইউক্রেনের অবস্থানের বিপরীতে যায় এমন কোনো মন্তব্যই করেননি সদ্যজয়ী মার্কিন প্রেসিডেন্ট। এমন মন্তব্য করেন জেলেনস্কি। অবশ্য ট্রাম্পের সাথে মস্কোর আলোচনার বিষয়ে কিছু বলেননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট, এবং প্রচারণা শুরু থেকে ইউক্রেনের চলমান যুদ্ধ শেষ করতে ধারাবাহিকভাবেই অগ্রাধিকার দিয়ে আসছেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতার মতে কিয়েভকে সামরিক সহায়তার নামে সম্পদ অপচয় হচ্ছে ওয়াশিংটনের। জন্মহার বাড়াতে কঠোর অবস্থান নিল পুতিন প্রশাসন। বিয়ে এবং সন্তান বিমুখতায় উদ্বুদ্ধ করে এমন কন্টেন্ট তৈরি এবং প্রচারণা নিষিদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষে আইন পাশ হয়। উচ্চকক্ষে অনুমোদন পেলে রাশিয়ায় পুরোপুরিভাবে নিষিদ্ধ হবে চাইল্ড ফ্রি প্রপাগান্ডা। আর সামাজিক মাধ্যমে প্রচার তো দূরেরই কথা, ব্যক্তিগতভাবে কাউকে বিয়ে ও সন্তান জন্মদানে অনুৎসাহিত করলেও শাস্তি পেতে হবে। চলতি বছর প্রথম 7 মাসে রাশিয়ায় মাত্র 5,99,000 শিশু জন্মেছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। এক শতকে রাশিয়ার জন্মহার কমে দাঁড়িয়েছে 1/4। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে বেড়েছে মৃত্যুহার। সব মিলিয়ে আশঙ্কাজনক হারে কমছে দেশটির জনসংখ্যা। এমন পরিস্থিতিতে রুশ নারীদের অন্তত 3টি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পার্লামেন্টের নিম্নকক্ষে বিশেষ একটি বিলও পাশ করা হয়েছে, যেখানে চাইল্ড ফ্রি প্রোপাগান্ডা ছড়ানোয় নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এর আওতায় জীবনযাপনের প্রথাগত ধারণার বাইরে অন্য কোনো বিষয়ের প্রচারণা হয় এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি ব্যক্তিগতভাবেও কাউকে বিয়ে ও সন্তান জন্মদানে নিরুৎসাহিত করলে পেতে হবে শাস্তি। সাধারণ নাগরিকদের জন্য জরিমানা ধার্য করা হয়েছে $4,000 পর্যন্ত, আর কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বেলায় তা $51,000 পর্যন্ত। উচ্চকক্ষে পাশ হলেই আইনে পরিণত হবে বিলটি। সরকারের এমন পদক্ষেপে চরম ক্ষুব্ধ রাশিয়ার বহু নাগরিক। তারা বলছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণেই বিয়ে ও সন্তান জন্মদানে ব্যাপক অনীহা তৈরি হয়েছে। সেদিকে মনোযোগ না দিয়ে মানুষের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি করছে এমন আইন। এ ধরনের আইন বা নিষেধাজ্ঞায় আসলে কিছু হবে না, কারণ কেউ কারো কথা শুনে সন্তান নিচ্ছে না, বিষয়টা এমন নয়। রুশদের নিঃসন্তান থাকতে চাওয়ার কারণ একটা শিশুকে বড় করার মতো যথেষ্ট অর্থ নেই তাদের। আছে উল্টো চিত্র। সরকারের পদক্ষেপকে সাধুবাদও জানাচ্ছেন কেউ কেউ। আমার মনে হয় এই নিষেধাজ্ঞা মাতৃত্বের প্রতি একটা ইতিবাচক ধারণা তৈরি করবে। অনেকেই নতুন মাদেরকে ঠাট্টার ছলে অপমানজনক কথা বলেন, যেগুলো বন্ধ হওয়া দরকার।
সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর একটি রাশিয়া। গেল বছর সেখানে জন্মহার ছিল ৯.৫%-এরও কম। চলতি বছর যা কমেছে আরও। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইয়াগির পর এবার শক্তিশালী টাইফুন ম্যানির কবলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় জনবহুল দ্বীপ লুজানে ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন ম্যানি। শনিবার স্থানীয় সময় রাতে ঘন্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে পূর্বাঞ্চলীয় দ্বীপরাজ্য কাতানদুয়ানেসে প্রথমে এই টাইফুনটি আছড়ে পড়ে। প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় উপড়ে যায় গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রদেশটি। গির্জা, শপিং মলগুলোকেও অস্থায়ী শরণার্থী শিবির হিসেবে বানানো হয়েছে, যেগুলোয় ঠাঁই নিয়েছে প্রায় ৪ লাখ বাসিন্দা। এক মাসের ব্যবধানে ৬টি টাইফুন আঘাত এনেছে ফিলিপাইনে। সন্ধান মিলল ৩০০ বছর পুরনো পৃথিবীর দীর্ঘতম প্রবালের। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সলোমন দ্বীপপুঞ্জে বিশাল আকৃতির বিরল এই প্রবালটি খুঁজে পেয়েছেন সমুদ্র সংরক্ষণ সংস্থা ন্যাশনাল জিওগ্রাফি প্রেসিডেন্সির একদল গবেষক। আকারে যেটি প্রায় ১০৪ ফুট দীর্ঘ। এতদিন আমেরিকার সামোয়াতে বিগ মামা নামেই পরিচিত প্রবালটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল হিসেবে স্বীকৃতি পেয়ে আসছিল। প্রথমে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ভেবে ভুল করেছিলেন খোদ গবেষকরাই। এমনই বিশাল আকৃতির এক প্রবালের সন্ধান পাওয়া গেছে প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে। গবেষকদের দাবি ১০৪.৯ ফুট দৈর্ঘ্যের এই প্রবালই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রবাল। গেল অক্টোবরে বিশালাকার প্রবালটি সলোমন দ্বীপপুঞ্জে খুঁজে পেয়েছেন ন্যাশনাল জিওগ্রাফি প্রিস্টিন সি সংস্থার একদল গবেষক। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব উদ্ঘাটনে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাজ করছিলেন তারা। উদ্দেশ্য ছিল বিগত কয়েক বছরের সমুদ্রের বাস্তুতন্ত্রের কেমন পরিবর্তন হয়েছে তা জানা। প্রথমে আমি ভেবেছিলাম এটি কোনো ভাঙা জাহাজ, কারণ এত বড় কিছু একটা যে প্রবাল হতে পারে তা আমার ধারণাতেও আসেনি। এত বছর ধরে বেঁচে থাকার জন্য আমি আসলে প্রবালটির প্রতি কৃতজ্ঞ। এমনকি নেপোলিয়নের সময়ও ছিল এই প্রবাল। অবিশ্বাস্য। দৈর্ঘ্যে পৃথিবীর দীর্ঘতম নীলতিমিকেও হার মানিয়েছে এটি। যুক্তরাষ্ট্রের সামোয়ায় আগের রেকর্ডধারী কোরাল বিগ মামার চেয়ে এটি ৩ গুণ বেশি বড়। এর প্রস্থ প্রায় ১১১ ফুট। গবেষকদের ধারণা, বাদামি ধূসর বর্ণের প্রবালটির বয়স ৩০০ বছরেরও বেশি, যার কিছু জায়গায় আছে হলুদ ও নীলের ছটা। সামুদ্রিক প্রবাল নিয়ে গবেষণা করছি ৩০ বছর ধরে। আগে কখনো এত বড় প্রবাল দেখিনি। এটি সত্যি দুর্দান্ত আবিষ্কার। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে প্রবাল। জীববৈচিত্র্য রক্ষায় এসব বিরল প্রবাল রক্ষার তাগিদ গবেষকদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল যমুনা ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ।